স্বর্গের এক পরী নেমে আসে ইউয়ান সাম্রাজ্যের জন্মানো প্রথম রাজকুমারীর রূপ ধরে। এই ছোট্ট মিষ্টি রাজকুমারী কিভাবে তার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাবে এবং তার সাম্রাজ্যকে পতনের হাত থেকে বাঁচাবে সেই নিয়ে ভীষণ মিষ্টি কিউট একটা ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা ইউয়ান সাম্রাজ্যের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই সাম্রাজ্যের মহারাজের একজন উপপত্নী সারা গর্ভবতী ছিল এবং সে সেই সময় তার সন্তানেরই জন্ম দিচ্ছিল। এবং তখনই তার কোল্ড প্যালেসের ওপর ভয়ঙ্কর বজ্রপাত হয় এবং স্বর্গের এক ইমমর্টাল সারার সন্তান হিসেবে তার গর্ভে আসে। এবারে এই বাচ্চাটি অর্থাৎ আমাদের ছোট্ট শিশি ছিল এই সাম্রাজ্যের প্রথম রাজকুমারী। অর্থাৎ এর আগে মহারাজের কোনো কন্যা সন্তান হয়নি, কিন্তু তা সত্ত্বেও সারা তার সন্তানকে দেখে খুব একটা খুশি ছিল না। তারা বলে ওঠে যে বাচ্চাটিকে এখনই প্রাসাদের বাইরে পাঠিয়ে দাও, কোনো সাধারণ ভালো একটা পরিবার দেখে সেখানে বাচ্চাটাকে পাঠিয়ে দাও। আর মহারাজ কিছু জিজ্ঞাসা করলে বলো যে আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। এবার তার কর্মচারী তো বলে ওঠে যে কিন্তু কেন রানীমা, এমনটা আপনি কেন করতে চান? ওদিকে শিশি তো তখনই ভাবে যে আমি হঠাৎ করে ছোট বাচ্চা হিসেবে কোথায় চলে এলাম, আমি কি তাহলে স্বর্গে পৌঁছাতে পারিনি? এবং তখনই সে সারার মুখ দেখতে পায় এবং শিশি বুঝতে পারে যে সারাই হচ্ছে তার মা। এবং সারার সাথে ভবিষ্যতে কি হতে চলেছে সেটাও কিন্তু শিশি দেখতে পায়। ভবিষ্যতে সারার বড় ছেলে রাজদ্রোহের অপরাধে দণ্ডিত হয় এবং তার জন্যই মহারাজ সারা এবং শিশিকেও মৃত্যুদণ্ড দেয়। যে কেন তোমার বড় ছেলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করবে, আমি জানি যে কোনোভাবে তোমরাও তার সাথে যুক্ত। এবার সারা তো মহারাজকে বোঝানোর চেষ্টা করেছিল যে না, নিশ্চয়ই আমার বড় ছেলে ইলিয়াসকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু শয়তান মহারাজ অ্যাডাম তার কোনো কথাই শোনেনি এবং সোজা শিশি আর সারাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল। এবং শিশি তো এই কথা জানতে পেরেই মনে মনে ভাবে যে তাহলে তো এখানে থাকলে আমি আমার এই দুর্বল মায়ের সাথে খুবই তাড়াতাড়ি পটল তুলতে চলেছি। এবার সারার খাস কর্মচারী তো তখনই শিশিকে সারার কাছে নিয়ে আসে যে আপনি একবার ওর মুখটা দেখুন, কত মিষ্টি, আপনি ওকে একবার দেখলে দূরে সরাতে পারবেন না। এবং সারা তো তখনই তার একটি সোনার লক শিশিকে উপহার স্বরূপ দেয় যে তোমাকে তো আমার দেওয়ার মতো কিছুই নেই এই কোল্ড প্যালেসে, তাই এটাই তোমাকে দিলাম। এবং তখনই শিশি মনে মনে ভাবে যে বাহ, আমার মাকে তো খুব সুন্দর দেখতে, আর মা তো আমাকে একটা সোনার জিনিসও উপহার দিল, তার মানে আমার মা আমাকে খুব ভালোবাসে। এবং শিশির মনে মনে ভাবা এই কথা সারা শুনতে পায়। সারা ভাবে যে এটা কি আমার সন্তানের কথাই আমি শুনতে পাচ্ছি। এবং সে তো সঙ্গে সঙ্গে শিশিকে কোলে নিয়ে নেয় এবং শিশি তো বলে ওঠে যে মা, আমি জানি যে আমার এই মিষ্টি হাসি দেখে তুমি আমাকে সোনার এত বড় একটা লকেট দিয়েছো। এবং সারা তখনই ভাবে যে না, এই বাচ্চাটাকে আমি আমার থেকে দূরে সরাতে পারবো না। এবং সারা সেখান থেকে তার সকল কর্মচারীদের চলে যেতে বলে, কেবলমাত্র তার খাস কর্মচারী চিচিংকেই সেখানে থাকতে বলে। সারা বলে যে চিচিং, তুমি তো জানোই যে এই প্রাসাদে আমার কি অবস্থা, এমনিতেই মহারাজের উপপত্নীদের মধ্যে আমার পদমর্যাদা একদমই নিচের দিকে। তার মধ্যে মহারাজ সবসময় আমাকে খারাপ চোখে দেখেন কারণ আমার ভাই একজন জেনারেল। মহারাজ ভয় পায় যে আমি হয়তো কখনো আমার ভাই দাদাদের সাথে যুক্ত হয়ে মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করব। তুমি জানোই যে এই হারেমে কেউই আমাকে সহ্য করতে পারে না। তাই জন্যই আমি ভেবেছিলাম যে শিশিকে আমি এই রাজপ্রাসাদ থেকে বার করে দেব, যাতে ও বাইরে অন্তত একটা ভালো জীবন কাটাতে পারে। আমি যদি ওকে প্রোটেক্ট করতে না পারি তাহলে আমি মা হিসেবে ব্যর্থ। তুমি বলো আমি কি করব? এবং শিশি তো তখনই ভাবে যে মা, তুমি কাঁদছো কেন? আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে শিশিকে দেখতে মহারাজ অ্যাডাম এবং তার অপর উপপত্নী সেন এসেছিল। এবং মহারাজ তো বলে ওঠে যে আমার প্রথম কোনো কন্যা সন্তান জন্ম নিয়েছে, দাও ওকে আমি কোলে নিতে চাই। এবং সে তো শিশিকে কোলে নিয়ে নেয় এবং সে মনে মনে ভাবে যে বাহ, কি মিষ্টি ছোট্ট ডাম্পলিং এর মতো আমার ছোট্ট রাজকন্যা হয়েছে। এবং শিশি তখনই মনে মনে ভাবে যে আমার বাবাকে দেখতে তো খারাপ না, কিন্তু যতদূর জানি যে আমার বাবা খুবই বদমাশ এবং নিষ্ঠুর একজন রাজা।
এবং অ্যাডাম ভাবে যে এই আওয়াজ কোথা থেকে এই ছোট্ট ডাম্পলিংটাই কি এইসব কথা বলছে নাকি? তার মানে আমি কি ওর মনের কথা বুঝতে পারি? আচ্ছা, একে তাহলে বলে বাবা আর মেয়ের টেলিপ্যাথি। এবং তখনই তো শিশি উপপত্নী সেনকে দেখে বলে ওঠে যে মুখটা দেখো, পুরো শয়তান একটা সাপের মতো। তুমি যতই খুশি হও না কেন, তোমার প্ল্যান কিন্তু পুরোই বানচাল হয়ে যাবে। তুমি আমাকে আর আমার মাকে ফাঁসানোর চেষ্টা করবে ভেবেছো? এরপর দেখো তোমার সাথে কি। এবং তখনই তো উপপত্নী সেন বলে ওঠে যে উপপত্নী সারা, আসলে গত রাতে যখন তোমার কন্যা সন্তানের জন্ম হচ্ছিল, আমি একটা সোনালি আলো দেখেছি যেটা কিনা সোজা তোমার মহলেই এলো। আমি তো তখনই বুঝতে পেরেছিলাম যে নিশ্চয়ই কোনো একটা শুভ জিনিস হতে চলে। তোমার মেয়ে নিশ্চয়ই খুবই ভালো শুভ গুণ সম্পন্ন একটি মেয়ে। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে তাই নাকি, তুমি রাতের বেলা এরকম গোল্ডেন আলো দেখেছো? এবং উপপত্নী সেন বলে যে হ্যাঁ মহারাজ, আমি তো তাই জন্যই আমার লোকদের পাঠিয়েছি মহলের পিছন দিকের উঠোন চেক করার জন্য। আমার মনে হয় সেখানে আমরা কোনো ধন দৌলত পেলেও পেতে পারি। এবার শিশি তো মনে মনে ভাবে যে ওরে শয়তান সাপমুখী, তুই একটু পরেই বুঝবি যে কি হবে তোর সাথে। এবং মহারাজও তখনই উপপত্নী সেনের দিকে তাকিয়ে ভাবে যে একে দেখতে সত্যিই অনেকটা সাপের মতো। এবং মহারাজ তো বলে ওঠে যে উপপত্নী সাপ, আরে না না, মানে উপপত্নী সেন, তুমি কি বলতে চাইছো একটু ভালো করে খুলে বলো তো। এবং তখনই উপপত্নী সেনের একজন সৈন্য বাইরের উঠোন থেকে, মানে কিনা সারার উঠোন থেকে একটি বাক্স নিয়ে আসে। সে বলে যে সারার উঠোনের পিচ গাছের তলায় এই বাক্সটা পাওয়া গেছে। এবার উপপত্নী সেন তো বলে ওঠে যে সারা, নিশ্চয়ই এটাতে শুভ কিছু আছে তাই না? তুমি বাক্সটা খোলো না, আমরা সকলেই দেখি বাক্সটার মধ্যে কি আছে। এবার সারা তো ভয়ে ভয়ে বাক্সটা খোলে, কারণ এই ধরনের কোনো বাক্সই সে কিন্তু রাখিনি। এবং সেই বাক্সটার ভেতর আমরা একটা হলুদ রঙের কাগজ দেখতে পাই, যেটাই কিনা মন্ত্র লেখা ছিল। এবার উপপত্নী সেন তো বলে ওঠে যে কি, এটা কখনোই সম্ভব না, এই বাক্সের মধ্যে মন্ত্র এলো কি করে? এবং মহারাজ তো বলে ওঠে যে কেন, বাক্সের মধ্যে কি অন্য কিছু থাকার কথা ছিল? এবং উপপত্নী সেন বলে যে না মহারাজ, তবে কি জানেন তো, গত রাতে ওই সোনালি আলোর সাথে আমি একটা হাঁসও দেখেছিলাম। এবং রাজহাঁস তো আমাদের ভীষণই সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়, নিশ্চয়ই সারার মহলে কোনো একটা রাজহাঁসও পাওয়া যাবে। এবং তখনই একজন সৈন্য সেখানে একটি খাঁচা আনে, যার ভিতর একটা ভীষণ সুন্দর সাদা রাজহাঁস ছিল। কিন্তু এটা দেখে উপপত্নী সেন তো ভীষণ চমকে যায় এবং সে বলে ওঠে যে এটা কি করে সম্ভব। এবার সারা তো বলে ওঠে যে কেন উপপত্নী সেন, তুমি তো নিজেই বলছিলে যে এত সৌভাগ্যের জিনিস হয়েছে, তা এগুলো দেখে তুমি চমকে যাচ্ছ কেন? এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে সত্যিই তো, তার মানে তো এটাই প্রমাণ হয় যে আমার ছোট্ট রাজকুমারী শিশি আমাদের কাছে সৌভাগ্যের প্রতীক। তাকে এক্ষুনি আমি রাজকুমারী বলে ঘোষণা করলাম এবং তা থাকার জন্য আমি একটা আরো বিলাসবহুল প্রাসাদের কথা বলে দিচ্ছি। এবারে এই কথা শুনে সেন তো চেঁচিয়ে ওঠে যে না, এটা হতে পারে না, ও আসলে একটা অনামুখো। এবং তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। আসলে ছোট্ট শিশু তো বুঝতেই পেরেছিল যে উপপত্নী সেন কিছু একটা শয়তানি করবে। তাই জন্য আগে থেকেই সে তার মাকে, মানে সারাকে বলে দিয়েছিল যে আসলে উপপত্নী সেন সারার ব্যাকইয়ার্ডে একটা ওই বাক্স পুঁতে রেখেছিল, যেটার মধ্যে মহারাজের পুতুল করে তাতে নানা রকম সূচ লাগিয়ে একটা কালো জাদুর মতো সিচুয়েশন তৈরি করা হয়েছিল, যেটা দেখলে মহারাজ সারাকে দণ্ড দেবেন। এবং তাছাড়াও উপপত্নী সেন একটা মৃত রাজহাঁস সারার ব্যাকইয়ার্ডে ফেলে গেছিল, যাতে মহারাজ সেটা দেখতে পায় এবং মহারাজ এটা ভাবে যে শিশি আসলে তাদের কাছে দুর্ভাগ্যের প্রতীক। কিন্তু শিশি আগে থেকেই তার মাকে ওয়ার্ন করে দিয়েছিল, তাই জন্য সারা আগে থেকেই সেই বাক্স খুঁড়ে আনে এবং সেটা বদল করে দেয় এবং মৃত হাঁস সরিয়ে সেখানে একটা সুন্দর রাজহাঁস রেখে দেয়। এবার আমরা বর্তমান সময়ের দৃশ্য আবার দেখতে পাই। উপপত্নী সেন তো বলে ওঠে যে মহারাজ, এটা হতেই পারে না, এই বাচ্চাটা আসলে একটা শয়তান। এবার এই চেঁচামেচিতে শিশি তো ভীষণই কেঁদে ওঠে এবং সে বলে ওঠে যে শয়তান উপপত্নী সাপ, আমি একটা ছোট্ট বেবি, তুমি এত চেঁচামেচি করে আমাকে কেন কাঁদাচ্ছ? এবং মহারাজ তো শিশির মনের কথা শুনতেই পেয়েছিল এবং বুঝতেই পেরেছিল যে সেন এখানে কিছু একটা শয়তানি করেছে। তাই মহারাজ সঙ্গে সঙ্গে উপপত্নী সেনকে কোল্ড প্যালেসে বন্দি করে, যে তুমি আজকে আমার রাজকুমারীর জন্মের সময় যে ধরনের শয়তানিটা করেছো সেটা মেনে নেওয়া যাবে না। এবার ওদিকে তখনই শিশি তো মনে মনে বলে ওঠে যে বাবা, তুমি একটা শয়তানকে এখান থেকে সরাতে পেরেছো, কিন্তু তুমি জানো না যে এতদিন তোমার এই উপপত্নী কত শয়তানি করেছি।
উপপত্নী সেনের বাবা একজন মন্ত্রী বলে সে এতদিন কোনো শাস্তি পায়নি। কিন্তু বাবা, তোমার আশপাশ থেকে তুমি যদি এই ভিলেনদের সরাতে না পারো তাহলে 3 বছরের মধ্যেই তোমার সাম্রাজ্যের পতন হবে। কিন্তু আমি আর কি করব, আমি তো একটা ছোট বেবি, তাই আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এবং এই বলে শিশি তো ঘুমিয়ে পড়ে। এবার মহারাজ শিশির এই কথা শুনে প্রচন্ড কৌতূহলী হয়ে পড়েছিল যে তাহলে সে কি করে তার সাম্রাজ্যকে বাঁচাবে। এবং মহারাজ তখনই বলে যে তাহলে কাল থেকে শিশি আমার সাথে রাজসভায় যাবে। এবার সারা তো মনে মনে ভাবে যে শিশি এতটুকু একটা বাচ্চা, সে আবার রাজসভায় কি করে যাবে। কিন্তু কিছুই আর করার ছিল না। এবার আমরা পরের দিন রাজসভার দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা উপপত্নী সেনের বাবা মন্ত্রী সেনকে দেখতে পাই এবং তার সাথে আমরা সারার দাদা জেনারেল লিয়ানকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে মন্ত্রী সেন আর জেনারেল লিয়াং এর মধ্যে তো একদমই ভালো সম্পর্ক ছিল না। এবং রাজসভায় আসার সাথে সাথেই তাদের মধ্যে তো তর্কাতর্কি লেগে যায়। মন্ত্রী সেন বলে ওঠে যে তুমি কয়েকটা যুদ্ধ জিতেছো বলে নিজেকে খুব মহান মনে করছো, তোমার পতন খুব শীঘ্রই হবে। এবং জেনারেল লিয়াং তো বলে ওঠে যে তুমি একটা আধটাকলা বুড়ো, তুমি ঠিক করে দেবে যে আমার পতন কখন হবে। তুমি যত রকমের শয়তানি করেছো আর কেউ জানুক না জানুক, গড সেটা দেখছে, সুতরাং তার শাস্তি তোমাকে পেতে হবে। এবং এই নিয়ে তাদের মধ্যে তো তর্কাতর্কি লেগে যায় এবং রীতিমতো তারা দুজনে তো সেখানে মারামারি করতে শুরু করে দেয়। এবং তখনই তো মহারাজ সেখানে শিশিকে নিয়ে আসে এবং তাদের শান্ত করে। এবার শিশি তো মহারাজের রাজসভা দেখছিল এবং মনে মনে বলছিল যে বাহ, এখানে তো চারিদিকে দেখি সোনা দিয়ে খোদাই করা। বাবা, আমাকেও এরকম কিছু সোনার জিনিস দাও না। এবং তার বাবা তো মনে মনে ভাবে যে শিশি, আমি তোমাকে সবই দেব, তুমি খালি আমাকে একটু বুঝিয়ে দাও যে এদের মধ্যে কে কে আছে যারা আমার রাজ্যের ক্ষতি চায়। এবার তখনই তো মন্ত্রী সেন বলে ওঠে যে মহারাজ, গতকাল আপনি আমার মেয়েকে কোল্ড প্যালেসে বন্দি করেছেন। আমার মনে হয় সেটা আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে। আপনি দয়া করে আরো একবার যাচাই করে দেখুন যে আমার মেয়ে আদেও কোনো দোষ করেছে কিনা। এবার মহারাজ তো বলে ওঠে যে ও, তার মানে তোমার কি আমাকে অন্ধ বা বোকা মনে হয় যে আমি কিছু না বুঝেই কাউকে কোল্ড প্যালেসে বন্দি করে দেব? তুমি জানো না যে ও কি ধরনের ভুডু ডল পুঁতে রেখেছিল সারাকে ফাঁসানোর জন্য? এবার মন্ত্রী সেন তো তখনই মেয়ের জন্য প্রায় কেঁদে ফেলে যে মহারাজ, আমার মেয়ে হয়তো ছোট্ট একটা ভুল করে ফেলেছে, কিন্তু তার জন্য আপনি ওকে এত বড় শাস্তি দেবেন না। ও তো আপনাকে ভালোবাসে বলেই এমনটা করেছে। এবং তখনই তো শিশি মনে মনে ভাবে যে ওরে টাকলা বুড়ো, এখন তোমার চোখ থেকে খুব জল বেরোচ্ছে তাই না? আর যখন খরা আক্রান্ত লোকেদের ত্রাণের সমস্ত টাকা তুমি চুরি করে নিয়েছিলে এবং সেই লোকগুলো অন্যায়ভাবে মারা গেছিল, তখন তাদের জন্য তোমার চোখ থেকে এক ফোঁটাও জল বেরোয়নি। এবার এই কথা শুনে মহারাজ তো বুঝতে পারে যে তার মানে মন্ত্রী সেন কি ধরনের বদমাইশি করেছে। এবং মহারাজ তো মনে মনে ভাবে যে এই শয়তানগুলোকে আগে আমার রাজসভা থেকে তাড়াতে হবে, তাহলে যদি আমার সাম্রাজ্যকে আমি বাঁচাতে পারি। মহারাজ বলে যে এক্ষুনি মন্ত্রী সেনকে আমার রাজসভা থেকে বার করো এবং তার বাড়ি এক্ষুনি সার্চ করা হবে যে সে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত আছে কিনা। এবার এই কথা শুনে মন্ত্রী সেন তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে তো মহারাজের সৈন্যরা টানতে টানতে নিয়ে চলে যায়। শিশি তো মনে মনে ভাবে যে যাক, আমার বাবার তাহলে বুদ্ধি একটু খুলেছে। আমার বাবা যতই নিষ্ঠুর হোক, অন্তত সে কেবলমাত্র শয়তানদের প্রতি নিষ্ঠুর। এবার তখনই তো জেনারেল লিয়াং বলে ওঠে যে মহারাজ, আমি উত্তর সীমান্তে যে যুদ্ধ করতে গেছিলাম সেই যুদ্ধ আমরা জয় করে ফিরেছি। এবং শিশি তখনই মনে মনে ভাবে যে ও, এটাই তাহলে আমার মামা লিয়াং। আমি জানি যে আমার মা ভীষণ সাহসী। এবার মহারাজ তো বলে ওঠেন যে বলো লিয়াং, তুমি এই যুদ্ধ জয় করার জন্য কি পুরস্কার চাও? এবার লিয়াং মনে মনে ভাবে যে মহারাজ আমার কাছে পুরস্কার জানতে চাইছে, এটা কি মহারাজের কোনো চাল? আমি জানি যে আমাদের পুরো পরিবার জেনারেল বলে মহারাজ হয়তো মনে মনে আমাদেরকে একটু ডেঞ্জার হিসেবেই দেখে, যে যে কোনোদিন আমরা হয়তো বিদ্রোহ করতে পারি। কিন্তু আমি মহারাজের প্রতি লয়াল, তাই আমি কোনোভাবে চাই না যে মহারাজ যেন আমায় ডেঞ্জার ভাবে আর সেটার প্রভাব কোনোভাবে আমার বোন সারার উপর পড়ে। তাই জেনারেল লিয়াং বলে ওঠে যে মহারাজ, আমি আপনার থেকে কোনো পুরস্কার চাই না। বহু বছর আমি বর্ডারে যুদ্ধ করেছি, আমি চাই এবার যেন আপনি আমাকে রিটায়ার করতে দেন। এবার মহারাজ তো বলে ওঠেন যে কি রিটায়ার? কিন্তু এখন তো তোমার খুবই অল্প বয়স। এবং শিশি তখনই মনে মনে বলে যে বাবা, তুমি বুঝতে পারছো না, মামা লিয়াং আসলে তোমাকে ভয় পাচ্ছে যে যদি তুমি কোনোভাবে লিয়াং এর জন্য মায়ের কোনো ক্ষতি করো তাই জন্য। এবং মহারাজ তো বলে ওঠে যে আচ্ছা আমার ছোট্ট রাজকুমারী, এবার আমি বুঝতে পেরেছি। এবং মহারাজ বলে যে লিয়াং,
এখন তোমার রিটায়ারমেন্টের কোনো প্রশ্নই উঠছে না। দেশের জন্য এখনো তোমাকে অনেক কিছু করতে হবে। তোমার উপর আমি অনেক ভরসা রেখেছি। আর অন্যান্য পুরস্কারের কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি বাড়ি যাও। আমি এক্ষুনি রাজকীয় ডিগ্রি পেশ করছি তোমাকে পুরস্কৃত করার জন্য। এবার লিয়াং তো মহারাজের এই কথা শুনে চমকে যায় যে মহারাজ তার প্রতি এত সদয় কি করে হলো। আসলে মহারাজ তো বুঝতে পেরেছিল যে এবার রাজসভা থেকে বদমাইশ লোকেদের সরিয়ে বিশ্বস্ত লোকেদের রাখতে হবে। এবার মহারাজ তখনই লিয়াংকে জিজ্ঞাসা করে যে লিয়াং, তুমি যে ইউ সাম্রাজ্যকে জয় করলে সেই ইউ সাম্রাজ্যের রাজকুমারকে নাকি আমাদের এখানে পাঠানো হয়েছে। এবং লিয়াং বলে যে হ্যাঁ মহারাজ, ইউ সাম্রাজ্যের রাজকুমার জিংকে আমাদের এখানে হোস্টেস হিসেবে পাঠানো হয়েছে। এবং তখনই সেখানে আমরা ছোট্ট রাজকুমার জিংকে দেখতে পাই। এবার জিংকে দেখে শিশি তো বলে ওঠে যে বাহ, এই ছোট্ট রাজকুমারকে কি হ্যান্ডসাম দেখতে। এবং এই রাজকুমারের চারপাশে আমি একটা গোল্ডেন অরাও দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি যে এই রাজকুমারী হতে চলেছে গল্পের পরবর্তী হিরো। এবং রাজকুমার জিং ও শিশির এই কথা শুনতে পায়। এবার জিং তো তখনই ভাবে যে হ্যাঁ, আমি এটা কার কথা শুনতে পাচ্ছি? এটাকে আমি ছোট্ট বাচ্চাটার কথা শুনতে পাচ্ছি নাকি? কিন্তু মহারাজ অ্যাডাম কিন্তু শিশির এই কথা শুনে জিমের ওপর খুবই রুষ্ট হয় যে হ্যাঁ, অন্য একটা প্রদেশের রাজকুমার সে হবে আমাদের সাম্রাজ্যের নায়ক। এটা আমি কখনোই হতে দেব না। এবং শিশি তো তখনই বলে ওঠে যে বাবা, তুমি রাজকুমারের ওপর কোনো অত্যাচার করো না। এই রাজকুমারী কিন্তু তাহলে বড় হয়ে প্রতিশোধ নেবে এবং সেই প্রতিশোধের খাতিরেই কিন্তু তোমার মৃত্যু হবে। এবং রাজকুমার জিং তখন আমাদের সাম্রাজ্যের রাজা হবে। এবার মহারাজ তো এই কথা শুনে বলে যে কি, জিং আমাদের সাম্রাজ্যের রাজা হবে? তাহলে ওকে আমি এক্ষুনি মৃত্যুদণ্ড দেব, যাতে আমার রাস্তায় আর কেউই না থাকে। এবং মহারাজ তখনই তার সৈন্যদের বলে যে এক্ষুনি এই ছেলেটাকে ধরো, একে এক্ষুনি আমার চোখের সামনে মৃত্যুদণ্ড দাও। এবার দুজন সৈন্য তো তখনই তরোয়াল দিয়ে জিংয়ের ওপর প্রহার করার চেষ্টা করে। কিন্তু তাদের দুজনের তলোয়ার ঠোকাঠুকি হয়ে যায় এবং সেটা ভেঙে গিয়ে একজনের পিছনেই ঢুকে যায়। এবার তারা নিরস্ত হয়ে পড়তেই জেনারেল লিয়াং তো তার তলোয়ার তুলে নেয়। কিন্তু সেটা নিয়ে সে যখন জিংকে মারতে যায়, তলোয়ার ছিটকে গিয়ে সোজা মহারাজের দিকেই লাগে। এবং শিশি তো তখনই বলে ওঠে যে দেখলে তো বাবা, আমি তোমাকে বলছি না রাজকুমার জিং আসলে একজন গোল্ডেন প্রিন্স, সুতরাং তার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। এবং এই বলে শিশি তো খুবই কান্নাকাটি করতে থাকে। এবং মহারাজও বুঝতে পারে যে তার মানে জিংয়ের কোনো ক্ষতি করা যাবে না। তাহলে জিংকে নিজেদের দলে নিয়ে নেওয়াই ভালো। এবং মহারাজ বলে ওঠে যে জিং, আজ থেকে তোমাকে আমি আমার সাম্রাজ্যের অংশ করে নিলাম। এসো, আমরা একসাথে কাজ করি। এবার জিং তো বলে ওঠে যে কখনোই না, তুমি আমার বাবাকে হত্যা করেছো, আমি তোমার থেকে বদলা নেব। এবং মহারাজ বলে যে জিং, আমি খুব ভালো করেই জানি যে তোমার বাবার সাথেও তোমার কখনোই ভালো সম্পর্ক ছিল না। তোমার বাবা তোমার মা আর ভাইয়ের ওপর অনেক অত্যাচার করেছে। তাদেরকে আমি তোমার সাম্রাজ্য থেকে এখানে ডেকে নিচ্ছি। তাহলে তুমি খুশি হবে তো? এসো আমরা দুজনে মিলিতভাবে সাম্রাজ্যের উন্নতির চেষ্টা করি। এবং জিং এই কথা শুনে আশ্বস্ত হয়, কারণ সে তো তার মা আর ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তাই জন্য সে ঠিক করে যে সে আর কোনো রকমের প্রতিশোধ নেবে না এবং সে এই সাম্রাজ্যের ভালোর জন্যই কাজ করবে। এবং সে যেহেতু শিশির মনের কথাও শুনতে পারছিল, তাই জন্য তার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা আরো সহজ ছিল। এবার তখনই তো হঠাৎ একজন কর্মচারী ছুটে আসে এবং সে মহারাজকে বলে যে মহারাজ, মহা বিপদ হয়ে গেছে। ভরা এই লিন প্রদেশের লোকেরা তো এতদিন ধরে কিছু খেতেই পাচ্ছিল না এবং তারা সকলেই রাজধানীর গেটের সামনে জড়ো হয়েছে। তারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এবার মহারাজ তো বুঝতে পারে যে ওই মন্ত্রী সেন টাকা মেরেছিল বলেই এমনটা হয়েছে। তাহলে এখন মহারাজ কি করবে? কারণ প্রায় 1 বছর ধরে সাম্রাজ্যে বৃষ্টি হয়নি। এবং শিশি তো তখনই বলে ওঠে যে বাবা, এটা নিয়ে চিন্তার কি আছে? তুমি বৃষ্টি নামানোর জন্য একটা উৎসবের আয়োজন করো। বৃষ্টি নামানো তো খুবই সহজ কাজ। এবং মহারাজ তো সেই দিনই বৃষ্টি নামানোর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করে। এবার সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু বৃষ্টি তো নামছিলই না। রাজপুরোহিত নানা রকমের নাচানাচি করে বৃষ্টি নামানোর চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। এবং শিশি তো তখনই বলে ওঠে যে থাক, এই রাজপুরোহিত কোনো কাজেরই না। বাবা, তুমি দেখো যে আমি কিভাবে বৃষ্টি নামাই। এবং আমরা দেখতে পাই যে শিশির কপালে যে দাগটা বা মার্কটা ছিল সেটা তো জ্বলে ওঠে এবং সেখান থেকে আকাশে একটা সিগন্যাল মতো পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে ভয়ানক বৃষ্টি শুরু হয়। এবং সকলেই তো প্রচন্ড আনন্দে নাচতে শুরু করে যে এত বছর পর সাম্রাজ্যে বৃষ্টি হচ্ছে। এবং মহারাজও বুঝতে পারে যে শিশি কোনো সাধারণ মেয়ে না। সে যে কেবলমাত্র ভবিষ্যতের কথা বলতে পারে তাই না, তাছাড়াও তার অনেক ক্ষমতা রয়েছে।
এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা মহারাজের মা অর্থাৎ রাজমাতাকে দেখতে পাই এবং সেখানে আমরা মহারাজের অপর দুই উপপত্নী উপপত্নী শিয়ান এবং উপপত্নী ফুকেও দেখতে পাই। এবার উপপত্নী শিয়ান তো বলে ওঠে যে উপপত্নী ফু, তুমি যে তো হাসাহাসি করছো এটা দেখেছো তো যে মহারাজ আজকাল সারাকে কত বেশি পছন্দ করছে, তার ঘরে সবসময় যাচ্ছে এবং তার মেয়েকেও কত প্রাধান্য দিচ্ছে। এবং উপপত্নী ফু তো বলে ওঠে যে তাও তো ভালো যে মহারাজ আমাকে কোনো শাস্তি দেয়নি, অ্যাটলিস্ট আমার তো অন্য কারোর মতো এরকম একটা বেকার ছেলে নেই। মানে সে আসলে উপপত্নী শিয়ান এবং তার ছেলে গ্যাভিনকে উদ্দেশ্য করে কথাগুলি বলছিল। উপপত্নী শিয়ান তো বলে ওঠে যে আমার ছেলেকে মহারাজ নিজে হাতে সবকিছু শিখিয়েছে, সুতরাং সেই নিয়ে আমার কোনো চিন্তা নেই। এবং তখনই সেখানে একজন কর্মচারী আসে এবং সে রাজমাতাকে খবর দেয় যে মহারাজ সারার ছোট ছেলে ইয়ানকে প্রাসাদে ফিরে আসতে বলেছে। মানে সে এতদিন একটি একাডেমিতে পড়াশোনা করছিল এবং মহারাজ তাকে এবার সাম্রাজ্যে ফিরে আসতে বলেছে। এবার উপপত্নী ফু তো তখনই বলে ওঠে যে কি শিয়ান, এবার তো সারার ছেলেও ফিরে এলো, তাহলে এবার তোমার ছেলের কি হবে? এবং আমরা দেখতে পাই যে উপপত্নী শিয়ান তো মনে মনে বদ বুদ্ধি আঁটতে শুরু করে দিয়েছিল। এবার অপরদিকে আমরা শিশি এবং জিনকে দেখতে পাই। শিশি তো জিনকে ভীষণই পছন্দ করত এবং মহারাজও জিনকে শিশির একজন বলা যায় বডিগার্ড হিসেবেই রেখে দিয়েছিল, যেহেতু শিশি সবসময় জিনের কোলে থাকতেই বেশি পছন্দ করত। এবং সারাও তো বলে ওঠে যে নিশ্চয়ই জিন যেহেতু আমাদের সাম্রাজ্যে থাকবে, ওর পড়াশোনার দায়িত্ব এবং ওর সব দায়িত্ব তো আমাদের, তাই আমার ছেলে ইয়ানের সাথেই ও থাকবে। এবং তখনই সেখানে ইয়ান আসে। এবার আমরা দেখতে পাই যে ইয়ান তো খুবই জেগে মেগে সেখানে প্রবেশ করেছিল এবং সে তো তার মা বাবার সাথে বিশেষ একটা সম্মান দিয়েও কথা বলে না। তার বাবা অর্থাৎ মহারাজ আয়রাম তো বলে ওঠে যে তোমাকে কি আমি এই শিক্ষা লাভের জন্য বাইরে পাঠিয়েছিলাম? নিজের বাবা মার সাথে কেমন করে কথা বলতে হয় তুমি জানো না? এবং শিশি তো তখনই তাদের চেঁচামেচিতে কেঁদে ওঠে যে তোমরা সবাই এরকম চেঁচামেচি করছো কেন? আর এই যে আমার বোকা একটা দাদা, ও বুঝতেও পারছে না যে ওকে কিভাবে রাগানো হচ্ছে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ইয়ান কিন্তু এমনি এমনি এরম অসম্মানজনক ব্যবহার করছিল না, আসলে উপপত্নী শিয়ান তাকে ইনস্টিগেট করেছিল। এখানে আসার আগে ইয়ানের সাথে উপপত্নী শিয়ানের দেখা হয়েছিল এবং তখনই উপপত্নী শিয়ান তাকে বলে যে কি ইয়ান, তুমি ফিরে এসেছো, তোমাকে আমি যে কম্বলটা পাঠিয়েছিলাম সেটা তুমি পেয়েছিলে তো? এবার ইয়ান তো বলে ওঠে যে হ্যাঁ, আসলে শীতকালে ওই কম্বলটা পাওয়াতে আমার খুবই সুবিধা হয়েছিল। এবং উপপত্নী শিয়ান তো তখনই বলে যে কেন, তোমার মা তোমাকে কিছু পাঠায়নি? এ বাবা, আমি তো ভুলেই গেছিলাম, আসলে তোমার মা এখন ছোট্ট রাজকুমারীকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তার মনে হয় তোমার কথা একটু ভুলে গেছে। এবার এই কথা শুনে স্বাভাবিকভাবেই ইয়ানের খারাপ লেগেছিল যে ছোট বোন হওয়াতে তার মা তাকে ভুলে গেল এবং তাই জন্যই ইয়ান শিশি এবং তার মায়ের ওপর রেগে গেছিল। এবার শিশি তো তখনই মনে মনে বলে যে দাদা, তুমি যতই ওই উপপত্নীকে ভালো ভাবো না কেন, ওরা কিন্তু তোমাকে ব্যবহার করছে, এরপর ওরা তোমার কি অবস্থা করবে সেটা তো তুমি জানো না। এবার এই কথা তো ইয়ানও শুনতে পাচ্ছিল, মানে শিশি মনে মনে যে কথাগুলো বলছিল সেটা তো ইয়ানও শুনতে পাচ্ছিল এবং সে তো চেঁচিয়ে ওঠে যে বদমাইশ বাচ্চা, তুই আমার সম্বন্ধে এই সমস্ত কথা কেন বলছিস? এবং মহারাজ তো তখনই ইয়ানকে বলে যে এই, তুমি রাজকুমারী সম্বন্ধে এটা কি বলছো, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এবং ইয়ানকে তো মহারাজ সেখান থেকে বার করে দেয়। এবার ইয়ানের রাগ তো শিশির ওপর আরো বেড়ে যায় যে হ্যাঁ, আমার মা আমাকে ভালোবাসে না, আমার বাবা ওখান থেকে আমাকে বার করে দিল, আর এই ছোট্ট বদমাইশ বাচ্চাটা এ তো মনে হয় আমার জন্য আরো বিপদ ডেকে আনবে, দাঁড়াও আমি তোমাকে মজা দেখাচ্ছি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি বাচ্চাটার মনের কথা কেন শুনতে পাচ্ছি? এবার আমরা কয়েকদিন পরে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই দিন শিশির 1 মাস পূর্ণ হওয়ার জন্য একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হয়েছিল এবং সেই ব্যাঙ্কোয়েটে সকলেই তো উপস্থিত ছিল। এবার তখনই তো রাজমাতা শিশিকে দেখতে চান এবং রাজমাতা তো বলে ওঠেন যে দেখো সারা, তোমার তো অলরেডি দুটো রাজকুমার রয়েছে, তুমি শিশিকে আমায় দিয়ে দাও না কেন, আমি শিশিকে ভালো করে মানুষ করব। এবার সারা তো মনে মনে ভাবে যে আমি আমার বাচ্চাকে দিয়ে দেব, এটা তো হতেই পারে না। এবং শিশিও মনে মনে ভাবে যে আমি আমার মাকে ছেড়ে কারোর কাছে যাব না এবং সে তো রাজমাতার কোলে হিসুই করে দেয়। এবার রাজমাতা তো সেই নিয়ে কিছু মনে করেন না এবং বলেন যে না না, আমি তো এমনিই বলছিলাম, আমি কি এইটুকু বাচ্চাকে মায়ের থেকে কেড়ে নিতে পারি? যাও তুমি ওর ডাইপারটা চেঞ্জ করিয়ে দাও। এবার সারা তো তখনই তার খাস কর্মচারী চিচিং এবং জিঙের হাত দিয়ে শিশিকে পাঠিয়ে দেয় যে তোমরা ডাইপারটা চেঞ্জ করিয়ে নিয়ে আসো।
কিন্তু তারা মহলের সামনে গিয়ে খেয়াল করে যে তারা তো ডাইপারটাই আনতে ভুলে গেছে। এবার জিন তো তখনই চিচিং এর কাছে শিশিকে দিয়ে বলে যে দাঁড়াও, আমি ডাইপারটা এখনই নিয়ে আসছি, এবং সে ডাইপার আনতে চলে যায়। এবং তখনই সেখানে ইয়ান আসে এবং ইয়ান বলে যে চিচিং, তোমাকে না মা এখনই ডাকছে, তুমি আমার হাতে শিশিকে দাও, দিয়ে মা কি বলছে সেটা দেখে এসো। এবার চিচিং তো তখনই শিশিকে ইয়ানের হাতে ধরিয়ে দেয় এবং সে সারার কাছে যায়। এবং সারা তো বলে যে আমি তো তোমাকে ডাকিনি, হঠাৎ তুমি এখানে এলে কেন? এবং তখনই খবর আসে যে সারার মহলে আগুন লেগে গেছে, এই আগুনের মধ্যে ফেসে আছে শিশি এবং ইয়ান। এবার আগুনের খবর শুনেই তারা তো সকলে সেখানে ছুটে যায় এবং কর্মচারীরা সকলেই আগুন নেভানোর চেষ্টা করছিল। সারা তো তার সন্তানদের জন্য প্রচন্ড কান্নাকাটি করছিল যে আমাকে ভেতরে যেতে দাও, আমি এক্ষুনি আমার বাচ্চাদের বাঁচাতে চাই। কিন্তু তাকে চিচিং ধরে রেখেছিল। এবং তখনই সেখানে জিং আসে এবং জিং তো তাড়াতাড়ি করে একটি কম্বল জলে ভিজিয়ে নেয় এবং সেটা নিয়ে নিজেকে গার্ড করে সেই আগুনের মধ্যে ঢুকে যায় যে শিশি, আমি তোমাকে বাঁচাবো। কিন্তু ভেতরে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে ইয়ান আর শিশি তো আগুনের মধ্যে ফেসেছিল, কিন্তু সেখানে একটা অদ্ভুত শিল্ড কাজ করছিল। সে তার ম্যাজিক্যাল শিল্ডের সাহায্যে ইয়ান এবং নিজেকে বাঁচিয়ে রেখেছিল। এবং শিশি তো তখনই বলে ওঠে যে তাড়াতাড়ি বৃষ্টি হওয়াও, তাড়াতাড়ি বৃষ্টি হওয়াও, যাতে এই আগুনটা থেমে যায়। এবং সঙ্গে সঙ্গে ভয়ানক বৃষ্টি শুরু হয়, ফলে সেই মহলের আগুন তখনকার মতো নিভে যায়। এবার আমরা দেখতে পাই যে আগুন নিভে গেলেও ইয়ানের জ্ঞান কিন্তু তখনও ফেরেনি। এবং তখনই শিশি তার ক্ষমতার সাহায্যে ইয়ানের জ্ঞান ফিরিয়ে আনে। এবার তখন ইয়ানের রুমে শিশিকে কোলে নিয়ে কেবলমাত্র জিংই ছিল। এবং জিম বুঝতে পারে যে তার মানে শিশির সত্যিই একটা স্পেশাল পাওয়ার রয়েছে। এবার তখনই হঠাৎ সে একটা পায়ের শব্দ শুনতে পায় এবং জিং লক্ষ্য করে যে কেউ একটা ঘরে ঢোকার চেষ্টা করছে। জিং তো সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এবং সে দেখে যে একজন আততায়ী সেখানে ইয়ানকে মারার জন্য এসেছে। এবার জিং তো সঙ্গে সঙ্গে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং ততক্ষণে মহারাজ তার সৈন্যদের নিয়েও চলে আসে। এবার মহারাজ তো তখনই সেই আততায়ীকে মৃত্যুদণ্ড দিচ্ছিল, কিন্তু তখনই শিশি বলে ওঠে যে বাবা, এটা কোনো সাধারণ মানুষ না, এটা আসলে উপপত্নী শিয়ানের লোক। আসলে উপপত্নী শিয়ানই আগুন লাগিয়ে আমাকে আর ইয়ানকে মারার চেষ্টা করেছিল। ও চায় যাতে ওর ছেলের জন্য কোনো প্রতিযোগিতা না থাকে। এবং এইসব কথা যখন শিশি বলছিল সেই কথা তো ইয়ানও শুনতে পায়। এবং ইয়ান মনে মনে ভাবে যে তাহলে কি আমি কেবলমাত্র আমার ছোট বোনের কথা শুনতে পাই? মানে তারা সকলেই ভাবছিল যে তারাই কেবলমাত্র শিশির মনের কথা শুনতে পায়। এবার অ্যাডাম তো তখনই সেই আততায়ীকে মৃত্যুদণ্ড না দিয়ে তাকে বন্দি করে, কারণ অ্যাডাম বুঝতে পেরেছিল যে এর থেকে অনেক তথ্য পাওয়া যাবে। এবার আমরা অপরদিকে উপপত্নী শিয়ান এবং তার ছেলে গ্যাভিনকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে তারা তো এখনো জানতে পারেনি যে তাদের প্ল্যান ফেল করে গেছিল। এবং উপপত্নী শিয়ান তো ভাবছিল যে এতক্ষণে নিশ্চয়ই ইয়ান খতম হয়েই যাবে, আর ইয়ানের মৃত্যুর জন্য শিশি যে দুর্ভাগ্য নিয়ে এসেছে সেটাই সে দায়ী করবে। সুতরাং এক ঢিলেই সে দুটো পাখি সহজেই মেরে দেবে, তাহলে গ্যাভিনের পথও ফাঁকা হয়ে যাবে। এবং শিয়ান তো মনে মনে ভাবছিল যে কি ব্যাপার, এত সকাল হয়ে গেল এখনো খবরটা পেলাম না কেন। এবং তখনই সেখানে মহারাজ হাজির হয় শিশিকে নিয়ে। এবার মহারাজ তো আগে থেকেই শিশির মনের কথা শুনে বুঝে গেছিল যে শিয়ান কি ধরনের কাজ করছে, কিন্তু সেটা প্রমাণ করতেও কিছু তো তথ্য লাগবে। এবার মহারাজা এখানে আসতেই উপপত্নী শিয়ান বলে ওঠে যে মহারাজ, কি ব্যাপার, আপনি আজকে এই সময় এখানে? এবং অ্যাডাম বলে যে কেন, আমি আসতে পারি না? এবং তখনই তার ছেলে গ্যাভিন তো বলে ওঠে যে না না, আসলে মা বলতে চাইছিল যে তুমি যখন খুশি তখনই আসতে পারো। এবং তখনই তো শিশি মনে মনে বলে ওঠে যে হ্যাঁ, যখন খুশি তখন আসতে পারো, কেবলমাত্র রাত্রে আমার ঘরে আসবে না, কারণ তখন আমি নিজের জন্য ড্রাগন রোব সেলাই করতে ব্যস্ত থাকি। এবার মহারাজ তো শিশির মনের এই কথা শুনতে পেয়ে যায় এবং মহারাজ মনে মনে ভাবে যে ঠিক আছে, তাহলে আমি রাতের বেলাতেই আসবো। এবং উপপত্নী শিয়ানও তো বুঝে গেছিল যে তার প্ল্যান তো ফেল করেছে, সুতরাং তাকে আবারও অন্য কোনো প্ল্যান করতে হবে। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা গ্যাভিনকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে গ্যাভিন আসলে একটি রোব সেলাই করছিল। মানে সে তো একদম শিওর ছিল যে সে মহারাজা হবে, তাই জন্য সে একটা ড্রাগন রোব সেলাই করছিল যে সে রাজা হলে সেটা পরবে। এবং নিজের জন্য ড্রাগন রোব বানানো বা সেলাই করা, অর্থাৎ আমি রাজা হতে চাইছি এই ইচ্ছা প্রকাশ করা, এটা কিন্তু রাজদ্রোহেরই সমান ছিল। এবারে মহারাজা অ্যাডাম তো এই কথা আগে থেকেই বুঝতে পেরে গেছিল শিশির মনের কথা শুনে। তাই মহারাজা অ্যাডাম রাতের বেলায় গ্যাভিনের ঘরে আসে
এবার গ্যাভিন তো সঙ্গে সঙ্গে টেবিলের তলায় রোপটা লুকিয়ে ফেলে এবং সে বলে যে বাবা, তুমি এই সময় এখানে? এবং অ্যাডাম বলে ওঠে যে কেন, তুমি তো আমাকে বলেছিলে যে দিনের বেলা হোক রাতের বেলা হোক আমি যে কোনো সময় আসতে পারি, তাহলে এত চমকাচ্ছ কেন? এবং শিশি তখনই বলে ওঠে যে বাবা, ওই যে টেবিলের তলায় রয়েছে রোপটা, দেখো তুমি। এবং মহারাজা দেখে যে গ্যাভিন একটা ড্রাগন রোবও বানিয়ে ফেলেছে। মহারাজা বলে ওঠে যে ছি, তোমার মনে এই ধরনের প্লটিং চলছে? তুমি আমাকে সরিয়ে রাজা হতে চাও, আর তার জন্য তুমি কিনা এখন কোটও বানিয়ে ফেলেছো। এবার গ্যাভিন তো তখনই কথা ঘুরিয়ে বলে যে না বাবা, এটা আমি নিজের জন্য বানাচ্ছিলাম না, আসলে সামনেই তো তোমার জন্মদিন আসছে, তাই জন্য এটা আমি তোমাকে উপহার দেওয়ার জন্য বানাচ্ছিলাম, দয়া করে আমার কথায় বিশ্বাস করো। এবং শিশি তখনই মনে মনে বলে যে ধ্যাৎ মিথ্যাবাদী, তোমার জন্যই যদি বানাচ্ছিলে তাহলে জামার ভেতরে তোমার নাম লেখা কেন? এবং অ্যাডাম তো তখনই দেখে যে ওই রোবের ভিতরে গ্যাভিন তো নিজের নামও লিখে ফেলেছিল, সুতরাং বোঝাই যাচ্ছিল যে গ্যাভিন মিথ্যে কথা বলছে। অ্যাডাম বলে ওঠে যে তার মানে তুমি তোমার ছোট ভাইকে মারার জন্য পাঠিয়েছিলে, তুমি শিশিকে আগুন জ্বালিয়ে মারার চেষ্টা করেছিলে, লজ্জা করে না তোমার? তারা তো সকলেই তোমারই ছোট ভাই বোন হয়, তাহলে তাদের প্রতি এত হিংসা কেন? আমি বুঝতে পারিনি যে বাড়ির ভিতরেই আমি একটা উল্ফকে পুষছি। এবার গ্যাভিন তো তখনই বলে ওঠে যে ঠিক বলেছ বাবা, আমি সবকিছু করেছি। কেন করব না? যতই হোক আমি তোমার প্রথম ছেলে, তারপরেও তুমি আমাকে কখনো ভালো না বেসে বার্তা না দিয়ে ওই ছোট বাচ্চাটাকে, ওই মেয়েটাকে এত ভালোবাসছো, তাকে সাথে করে রাজসভায় নিয়ে যাচ্ছ। তোমার কথার কি কোনো দাম নেই বাবা? তোমার জন্যই এমনটা হয়েছে, তুমি আমাকে বাধ্য করেছো এমন করতে। এবার শিশি তো মনে মনে ভাবে যে এই বেটা তো পাগল হয়েই গেছে। এবং মহারাজ তখনই গ্যাভিনকে রাজকুমার থেকে একদমই সাধারণ একজন মানুষের মর্যাদায় নামিয়ে দেয় এবং তাকে কারাগারে বন্দি করে। এবার এই খবর উপপত্তি শিয়ানের কাছে পৌঁছতেই তার মাথা তো খারাপ হয়ে যায় যে আমার ছেলে যদি রাজা না হতে পারে, তাহলে আমি যে করে হোক মহারাজকে গদি থেকে সরাবই। তার জন্য যদি মহারাজকে আমায় মারতেও হয় তাতেও আমি রাজি আছি। এবার আমরা মহারাজের রাজসভার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জিঙের সাথে শিশি তো খুব খুশি মনে খেলা করছিল এবং শিশি তো মনে মনে ভাবছিল যে বাবা, অনেকদিন হয়ে গেছে তুমি আমাকে কোনো সোনা দানা উপহার দাওনি। এবং মহারাজ তো এই মনের কথা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে শিশিকে নানা রকমের অলংকার উপহার দেয় এবং তখনই সেখানে প্রবেশ করে উপপত্নী শিয়ান। এবং আমরা দেখতে পাই যে শিয়ান তো রীতিমতো সাদা পোশাক পরে, মানে একদম শোকের পোশাক পরে এসেছিল। শিয়ান বলে ওঠে যে মহারাজ, গ্যাভিন আসলেই কোনো দোষ করেনি, সে নির্দোষ। আপনি একবার দয়া করে যাচাই করে দেখে নিন, ওই রোবটা ও আপনাকে উপহার দেবে বলেই বানাচ্ছিল, আপনার জন্মদিনের জন্য। এবং মহারাজ অ্যাডাম তখনই বলে যে সত্যি, মা আর ছেলে দেখছি একই রকমের অজুহাত দেয়। তা তুমি কি জানো যে ওই রোবেও নিজের নাম লিখেছিল? নিজের নামটা কেন লিখেছিল সেটাও কি আমাকে উপহার দেবে বলে? এবং তখনই তো পত্নী শিয়ান বলে ওঠে যে মহারাজ, আপনি এত রাগ করবেন না, গ্যাভিন এই প্রথমবার কোনো দোষ করেছে, ও এর আগে তো এমন কিছু করেনি, তাহলে আপনি এবারের মতো ওকে ক্ষমা করে দিন। এবং মহারাজ তো বলে ওঠে যে এর আগে করেনি মানে, ও কবে বড় দোষ করবে তার জন্য আমি অপেক্ষা করব, তারপর ওকে আমি শাস্তি দেব। এবং মহারাজ তার ইউনাককে বলে যে এক্ষুনি এই মহিলাকে এখান থেকে বার করে দাও। এবং তখনই আমরা মহারাজের ইউনাককে দেখতে পাই, কিন্তু আসলে সেটা ইউনাক ছিল না, সেটা ছিল গ্যাভিন, যে কিনা ইউনাকের পোশাক পরে এখানে এসেছিল। এবং গ্যাভিন তো তখনই ছোট্ট শিশিকে কোলে তুলে নেয় এবং তার গলায় ছুরি ধরে বলে যে মহারাজ, আপনি যদি আপনার সিংহাসন আমাকে ছেড়ে না দেন, তাহলে আপনার এই প্রাণের চেয়েও প্রিয় রাজকুমারীকে আমি এখানেই হত্যা করব। এবং অ্যাডাম তো তখনই বলে ওঠে যে ও, তাহলে তুমি তোমার আসল রূপ দেখিয়েই দিলে। এবার ততক্ষণে তো সেখানে সারাও চলে এসেছিল এবং সেও তো বলে ওঠে যে দয়া করে আমার মেয়েকে কিছু করো না। এবং গ্যাভিন বলতে থাকে যে বাবা, আমি তোমাকে এখনো বলছি, এই সিংহাসন আমায় ছেড়ে দাও আর তোমার মেয়েকে তুমি বাঁচিয়ে নাও, বলো তুমি কি করতে চাও। এবং মহারাজ অ্যাডাম তখনই বলে ওঠে যে কি করতে চাই, মেরে ফেলো তুমি ওই রাজকুমারীকে। তোমার কি মনে হয় ওই ছোট্ট একটা বাচ্চার জন্য আমি আমার সিংহাসন ছেড়ে দেব? এবার সারা তো বলে ওঠে যে অ্যাডাম, তুমি এটা কি বলছো? আমার মেয়েটার তো প্রাণ চলে যাবে, ও আমাদের একমাত্র মেয়ে। এবং তখনই অ্যাডাম বলে ওঠে যে সারা, এত চিন্তা করার কি আছে? আমাদের দুজনের তো এখনো যথেষ্ট বয়স আছে, আমরা চাইলে আরো সন্তানের জন্ম দিতে পারবো, কিন্তু তার জন্য আমি তো আমার সিংহাসন ছাড়তে পারি না। এবার শিশি তো মনে মনে ভাবে যে ধুর, আমি তো ভেবেছিলাম আমার বাবাটা ভালো মানুষ হয়ে গেছে, কিন্তু এ তো দেখছি একদমই বদলায়নি, নিষ্ঠুর রাজা তো নিষ্ঠুরই থাকবে।
এবার গ্যাভিন তো তখনই বলে ওঠে যে, "ও তাহলে এই ব্যাপার? তাহলে কিন্তু আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করব তোমরা জানো না।" এবং এই বলে গ্যাভিন তো শিশিকে ওপরে তুলে ধরে এবং তাকে ঠাঁই করে ছুঁড়ে ফেলে। কিন্তু তখনই জিন তাকে ক্যাচ করে নেয় এবং তখনই গ্যাভিন বলে ওঠে যে, "বাবা, আজকে তুমি আমার হাত থেকে বাঁচবে না। কারণ আমরা আগে থেকেই পুরোটা প্ল্যান করে রেখেছিলাম।" এবং তখনই সেখানে উপপত্নী শিয়ান এবং গ্যাভিনের কিছু লোক ঢুকে পড়ে, যারা কিনা প্রত্যেকেই মুখোশ পরেছিল এবং তাদের হাতে ছিল তলোয়ার। তারা মহারাজকে গদি থেকে সরানোর জন্য সেখানে চলে এসেছিল। এবার মহারাজ তো বলে ওঠে যে, "তোমরা জানো তোমরা এটা কি করছো? রাজদ্রোহ একটা ভয়ঙ্কর অপরাধ।" এবং উপপত্নী শিয়ান তখনই বলে ওঠে যে, "হ্যাঁ, জানি আমরা কি করছি। কিন্তু তুমি মরে গেলে রাজা তো আমরাই হব। তখন আর আমাদের কে শাস্তি দেবে?" এবার তখনই তো উপপত্নী শিয়ানের লোকেরা মহারাজের ওপর হামলা করতে যায়। কিন্তু তখনই বাইরে থেকে উড়ন্ত তীর এসে সেই লোকেদের মেরে ফেলে এবং মহারাজের সৈন্যরা সেখানে ঢুকে পড়ে। আসলে মহারাজ পুরোটাই একটা ফাঁদ পেতেছিল, যাতে করে মহারাজ বুঝতে পারে যে উপপত্নী শিয়ানের মনে আসলে কি আছে, তাকে হাতে নাতে ধরতে পারে। এবার শিশি তো মনে মনে বলে ওঠে যে, "বাবা, তার মানে তুমি আমাকে ফাঁদ করে ওদেরকে ফাঁসালে? তুমি এমনটা করতে পারলে?" এবং সারাও তো এই নিয়ে মহারাজের ওপর খুব রাগ করে যে, "তুমি আমাদের ছোট্ট রাজকুমারীর প্রাণ এইভাবে বিপদে ফেলবে? মানছি তোমার একটা এজেন্ডা ছিল, কিন্তু তাই বলে তুমি এত বড় বিপদে আমার মেয়েকে ফেলবে?" এবং এই বলে সারা তো সেখান থেকে শিশিকে নিয়ে রাগ করে চলে যায় এবং জিন ও সারার সাথে চলে যায়। অপরদিকে মহারাজ তো তখনই গ্যাভিন এবং উপপত্নী শিয়ানকে রাজদ্রোহের দায়ে দণ্ডিত করে এবং উপপত্নী শিয়ান তো তখনই তার ছেলের হাতে যে ছুরিটি ছিল সেটি নিয়ে নেয় এবং নিজেই নিজেকে মেরে ফেলে এবং গ্যাভিনকে তখনই সেখান থেকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করা হয়। আর আমরা অপরদিকে রাজমাতা এবং তার সাথে উপপত্নী ফুকে দেখতে পাই। এবার উপপত্নী ফু তো বলে যে, "রাজমাতা, মহারাজ এখন সারাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে। আর তাছাড়া উপপত্নী সেন এবং উপপত্নী শিয়ান দুজনেই সারার কাছে হার মানতে বাধ্য হয়েছে। আর তাছাড়া এই গত 2 মাস ধরে মহারাজ খালি সারা এবং তার রাজকুমারীর সাথেই রয়েছে। এটা কি অন্যায় হচ্ছে না?" এবার রাজমাতা তো তখনই বলে ওঠে যে, "দেখো, মহারাজ এখন সারাকে একটু বেশি ভালোবাসছে। সুতরাং এখন তুমি সারার পিছনে কোনোভাবে লাগতে যেও না। তাছাড়া সারার বড় ছেলে ইলিয়াসও যুদ্ধ থেকে ফিরে আসছে। তার আসার উপলক্ষেও একটা ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হবে।" এবার ফু তো তখনই বলে ওঠে যে, "রাজমাতা, আপনি সারাকে ভয় পেলেও আমি কিন্তু পাই না। সুতরাং আমি দেখিয়ে দেব যে আমি আসলে কে।" এবার আমরা অপরদিকে দেখতে পাই জিং এবং শিশিকে। জিং তো সবসময় শিশির ভীষণ খেয়াল রাখতো এবং ইয়ান তো তখনই এসে বলে যে, "আমাকে একবার শিশিকে দাও তো। আমাদের বড় দাদা ইলিয়াস যুদ্ধ থেকে ফিরে এসেছে। তাই আমি একবার শিশির সাথে তার দেখা করিয়ে দিতে চাই।" জিন তো তখনই বলে যে, "তোমাকে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি।" মানে শিশিকে কে কোলে নেবে সেই নিয়ে ইয়ান আর জিনের মধ্যে সবসময় একটা খুনসুটি চলতে থাকতো। এবং শিশি তো তখনই মনে মনে বলে যে, "ও, আমার বড় দাদা ইলিয়াস ফিরে এসেছে। তাহলে যাই সেই প্রেমিক মানুষটাকে আমিও একটু দেখে আসি।" এবার আমরা ইলিয়াসকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইলিয়াস কিন্তু একা যুদ্ধক্ষেত্র থেকে ফেরেনি। সে সাথে করে তার প্রেমিকা আতাওকে নিয়ে ফিরেছিল। এবার সারা তো সেই দেখে প্রচন্ড রেগে যায় যে, "তুমি গেছিলে যুদ্ধ করতে আর সেখানে তুমি কিনা একজনকে বিয়ে করে নিয়ে এলে। তোমার তো এঙ্গেজমেন্ট অন্য একজন রাজকুমারীর সাথে হয়ে গেছে। তারপরেও তুমি এটা কেন করলে ইলিয়াস? আর তাছাড়া এটা করার আগে তোমার একবারও নিজের মায়ের কথা মনে হলো না? তার থেকে যে একটা পারমিশন নেওয়া প্রয়োজন সেটা মনে হলো না?" এবার ইলিয়াস তো বলে ওঠে যে, "মা, আমি আতাওকে ভালোবাসি। তুমি যার সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক করেছো তার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তাছাড়া আমি যখন যুদ্ধে খাতে পড়ে গেছিলাম তখন আতাও আমাকে বাঁচিয়েছিল। আতাও আমাকে প্রচন্ড ভালোবাসে। তাই আমি আমার বাকি জীবনটা আতাওয়ের সাথেই কাটাতে চাই।" এবার সারা তো প্রচন্ড রাগ করেছিল তার ছেলের উপর যে, "তুমি নিজের মা-বাবার পারমিশন ছাড়া এত বড় সিদ্ধান্ত নাও কি করে?" এবং আতাও তো তখনই বলে ওঠে যে, "রানীমা, আমি জানি যে আমার সামাজিক অবস্থান আপনাদের থেকে অনেকটাই নিচে। যদি আপনি চান তাহলে আমি কখনোই ইলিয়াসকে বিয়ে করব না। আমি ইলিয়াসের কর্মচারী বা চাকরানী হয়ে থাকতে পারলেও খুশি হব।" এবং ইলিয়াস তো তখনই বলে ওঠে যে, "আতাও, কখনোই আমি তোমার সাথে এমন অন্যায় করব না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি সেই সম্মান তোমাকে দেব। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে তোমার পরিবার থেকেও তোমাকে আলাদা করে দেওয়া হলো। তারপরে আমি কি করে তোমার সাথে এমন অন্যায় করতে পারি?" এবার ততক্ষণে তো সেখানে শিশি চলে এসেছিল এবং শিশি তো তখনই মনে মনে বলে ওঠে যে, "দাদা,
তোমাকে যদি ওই মেয়েটা না বাঁচাতো তাহলেও কিন্তু অন্যান্য সৈন্যরা বা তোমার নিজের মামা মানে জেনারেল লিয়াং তোমাকে বাঁচিয়ে নিত। এবার সারা আর ইলিয়াস দুজনেই তো এই মনের কথা শুনতে পায় এবং সারা তখনই বলে ওঠে যে হ্যাঁ ইলিয়াস, তোমাকে তো বাঁচানোর জন্য অন্যান্য সৈন্যরাও ছিল। তোমার কি মনে হয় তোমাকে যুদ্ধক্ষেত্রে সবাই ফেলে রেখেই চলে আসতো? আর তাই মেয়েটা তোমাকে কেন? তোমার পোশাক দেখে, তোমার কোমরের জেড পেন্ডেন্ট দেখে বোঝাই যায় যে তুমি একজন রাজ পরিবারের সন্তান। তোমার কি মনে হয় মেয়েটা তোমায় এমনি এমনি বাঁচিয়েছে? ওখানে অন্য কোনো সৈন্য পড়ে থাকলেও মেয়েটা তোমাকে বাঁচাতো? এবার আতাও তো তখনই বলে ওঠে যে রানীমা, আমি মানছি যে আমি একজন গরিব ঘরের মেয়ে, কিন্তু তাই বলে আপনি আমার চরিত্রের ওপর এভাবে দাগ আনতে পারেন না। আমি কখনোই ওকে ওর পদমর্যাদা বা ও বড়লোক কিনা সেই দেখে বাঁচাইনি। তাছাড়া আমি কখনো ওকে আমায় বিয়ে করার কথাও বলিনি। ওই নিজে থেকে আমাকে বিয়ে করার কথা বলেছে। যদি আপনাদের আমি থাকাতে এতই অসুবিধা হয় আমি এখনই চলে যাচ্ছি। এবং এই বলে আতাও তো সেখান থেকে চলে যাচ্ছিল। এবং তখনই ইলিয়াস বলে ওঠে যে মা, আতাও এখান থেকে যাবে না। আমি বিয়ে করলে আতাওকেই বিয়ে করব। ইলিয়াস তো মনে মনে ভাবে যে আমার মা যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে এক্ষুনি দেওয়ালে মাথা ঠুকে ঠুকে আমি মাকে রাজি করাবো। এবং তখনই শিশি মনে মনে বলে ওঠে যে নাও নাও মাথা ঠোকো, এক্ষুনি মাথা ঠোকো, আমি দেখতে চাই যে কত জোরে জোরে তুমি মাথা ঠুকতে পারো। এবার এই কথা তো ইলিয়াস আবারও শুনতে পায় এবং ইলিয়াস ভাবে যে হ্যাঁ, আমি তার মানে আমার বোনের কথা শুনতে পাচ্ছি। শিশি মনে মনে ভাবে যে সত্যি আমার দাদা একটা পাগল প্রেমিক। আমি যেন এরকম পাগল প্রেমিকা কখনো না হই, কারণ প্রেম হলে বোধহয় মানুষের মাথার বুদ্ধিই চলে যায়। এবার ইলিয়াসও তো ভাবে যে তার মানে আমি কেবলমাত্র আমার বোনের মনের কথা শুনতে পাই। এবার সারা তো তখনই জিজ্ঞাসা করে যে ইলিয়াস, তুমি মধ্যরাতে খাতে পড়ে গেছিলে, তা ওই রাতের বেলায় ওই মেয়েটা ওখানে কি করছিল? এবার আতাও তো বলে ওঠে যে আমি আসলে কিছু ভেষজ ঔষধি খুঁজছিলাম এবং হঠাৎই সেখানে আমি ইলিয়াসকে খুঁজে পাই। এবং শিশি তো তখনই মনে মনে ভাবে যে হ্যাঁ, মিথ্যাবাদী, মধ্যরাতে নাকি ভেষজ খুঁজছিল, 3 দিন ধরে ওখানেও অপেক্ষা করে বসেছিল যে কখন ইলিয়াস খাতে পড়বে। 3 দিন বসে থাকতে থাকতে ওর মুখ তো মশার কামড়ে ভরে গেছিল। এবার সারা তো অবভিয়াসলি শিশির মনের কথা শুনতে পায় এবং সারা বুঝতে পারে যে সে যে আতাউকে মেনে নেয়নি সেটা ঠিক কারণেই মেনে নেয়নি। এই মেয়েটার নিঃসন্দেহী অন্য কোনো প্ল্যান রয়েছে। সারা বলে যে ঠিক আছে, আতাউকে এখন আমাদের প্রাসাদেই রাখো, তারপর আমি দেখছি কি করা যায়। এবার তখনই তো একজন দাসী এসে সারাকে বলে যে মহারাজ সারার জন্য গার্ডেনে অপেক্ষা করছে, বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে, তাই জন্য সারাকে মহারাজ ডাকছে। কিন্তু সারা তো এখনো মহারাজের ওপর সেই দিনের জন্য রেগেছিল যে কেন মহারাজ শিশিকে এইভাবে ফাঁদ হিসেবে ব্যবহার করবে। তাই জন্য সারা নিজেও মহারাজের সাথে দেখা করছিল না আর শিশিকেও মহারাজের কাছে যেতে দিচ্ছিল না। এবার এই কথা তো ইলিয়াস বুঝতে পারে এবং ইলিয়াস তখনই জিঙের হাত থেকে শিশিকে নিয়ে নেয় এবং সে শিশিকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে যায়। এবার অ্যাডাম তো এতদিন পর শিশিকে দেখে ভীষণ খুশি হয় এবং অ্যাডাম জিজ্ঞাসা করে যে ইলিয়াস, যুদ্ধের খবর কি বলো? এবার ইলিয়াস তো জানায় যে যুদ্ধে তো তারা জয়ী হয়েছেই। এবং তখনই মহারাজ খুশি হয়ে বলেন যে বলো তুমি কি চাও? এবার ইলিয়াস তো বলে যে বাবা, আমি যা চাইবো তুমি কি আমাকে তাই দেবে? এবং বাবা মানে অ্যাডাম তো ভাবে যে এ আবার কি চাইবে, আমার সিংহাসনটাই না চেয়ে বসে। এবং অ্যাডাম বলে যে বলো তুমি কি চাও। এবং তখনই শিশি মনে মনে ভাবে যে নাও, আবারও শুরু হলো আমার দাদার ভিলেন হওয়ার পালা। দেখো, তুমি যে মেয়েটাকে পছন্দ করেছো সেই মেয়েটা আসলেই একটা ভয়ঙ্কর পয়জনাস মেয়ে এবং সে এখানে এসেছে তোমার প্রেমিকা হিসেবে না, সে এখানে এসেছে অন্য রাজকুমারকে সাহায্য করতে, যাতে করে তারা দুজনে মিলে মহারাজ অ্যাডামকে সরিয়ে নিজেরা রাজা হতে পারে। এবার এই কথা ইলিয়াস শুনতে পারে এবং সে ভাবে যে তাহলে কি সত্যি আতাও আসলে ভিলেন। এবং সে আর মহারাজকে নিজের বিয়ের কথা বলে না এবং সেখান থেকে চলে আসে। এবার আমরা ইলিয়াস এবং আতাওকে দেখতে পাই। ইলিয়াস ভাবে যে একবার আতাওকে পরীক্ষা করে দেখা যাক যে ও আমার পয়সার জন্যই বা ধন সম্পত্তির জন্যই এখানে এসেছে কিনা। এবং সে তো আতাওকে বলে যে আতাও, তোমাকে বিয়ে করার জন্য আমি রাজপুত্র পদ ত্যাগ করতে হলেও রাজি আছি। এবং আতাও তো তখনই তাকে জড়িয়ে ধরে যে তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করবে। এবং ইলিয়াস ভাবে যে ও, তার মানে আতাও আমাকে সত্যিই ভালোবাসে, আমার টাকা পয়সার জন্য এখানেও আসেনি। এবার তারা যখন কথা বলছিল তখনই সেখানে রাজকুমার জোয়েল আসে, অর্থাৎ উপপত্নী ফুয়ের সন্তান রাজকুমার জোয়েল। জোয়েল বলে ওঠে যে আচ্ছা ইলিয়াস, এটাই তাহলে তোমার হবু স্ত্রী, তোমাদের জন্য আমি একটা ড্রিঙ্ক নিয়ে এসেছি। এবং জোয়েল, আতাও এবং ইলিয়াস সেই ড্রিঙ্ক পান করে।
ড্রিঙ্ক পান করার সঙ্গে সঙ্গে ইলিয়াস সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ ড্রিঙ্কে অজ্ঞান করার ওষুধ মেশানো ছিল। এবং আতাও গিয়ে বসে জোয়েলের কোলে। এবার আমরা বুঝতে পারি যে আতাও আসলে কার হয়ে কাজ করছিল। আসলে রাজকুমার জোয়েল আতাওকে কাজে লাগিয়েছিল, যাতে আতাও ইলিয়াসের মাধ্যমে রাজপ্রাসাদে প্রবেশ করতে পারে এবং কোনোভাবে আতাও মহারাজের ঘনিষ্ঠ হবে এবং তার দেহে তার বিষাক্ত গুওয়ার্ম ঢুকিয়ে দেবে। এবার মহারাজ মারা গেলে তার মৃত্যুর দায় পড়বে সম্পূর্ণভাবে ইলিয়াসের ওপর। ফলে ইলিয়াসকেও কাট করা যাবে এবং মহারাজ তো থাকলোই না, তাহলে সবাই চলে গেলে পড়ে থাকলো রাজকুমার জোয়েল। সেই হবে শেষ অবধি রাজা। এবার ইলিয়াস সে ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, ইলিয়াসের সামনেই জোয়েল আর আতাও তো রোম্যান্স করতে শুরু করে দেয়। এবং আমরা দেখতে পাই যে ইলিয়াস আসলে অজ্ঞান হয়নি, সে ইচ্ছা করেই অজ্ঞান হওয়ার নাটক করছিল, যাতে সে সবকিছু বুঝতে পারে এবং সে শেষ অবধি আতাউয়ের আসল রূপটা বুঝতে পারে এবং সে বুঝতে পারে যে তার বোন তার মানে একদম ঠিক কথাই বলেছিল এবং তার মাথা থেকে তো এতক্ষণে প্রেমের ভূত নেমে গেছিল। এবার ইলিয়াস তো সঙ্গে সঙ্গে শিশির সাথে দেখা করতে আসে, কারণ শিশির সাহায্য ছাড়া সে তো আতাউয়ের আসল রূপটা বুঝতো না। কিন্তু এখনো তো তাদের ওপর থেকে বিপদ কাটেনি, কারণ আতাও তো তার শয়তানি চালিয়ে যাবেই। এবং আমরা দেখতে পাই যে ইলিয়াস তো শিশির জন্য একটা সুন্দর গিফটও এনেছিল এবং তখনই শিশি মনে মনে বলে ওঠে যে তাহলে দাদা, তুমি বুঝতে পেরেছো তো আতাউয়ের কি প্ল্যান, এবার তোমরা কি করবে। এবার সারাও তো শিশির মনের সব কথাই শুনতে পেত। ফলে আতাও যে কি প্ল্যান করছে, মানে আতাও যে এইভাবে জোয়েলের সাথে মিলিত হয়ে মহারাজকে মারতে চাইছে, সেটা তো সারাও শুনতে পায়। এবং সারা বলে যে দেখো, ওরা মহারাজের ক্ষতি করতে চাইছে সেটা আমরা জেনে গেছি, কিন্তু আমরা যদি ডাইরেক্ট ওদের সাথে কিছু একটা করি তাহলে বড্ড বেশি রক্তারক্তি হবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে করে ওদের নিজেদের মধ্যেই লড়াই লাগিয়ে দেওয়া যায়, তাতে আমাদের হাতও নোংরা হবে না আর ওদেরকেও আমরা রাস্তা থেকে সরিয়ে দিতে পারবো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারাজ তো বাগানে ঘুরে বেড়াচ্ছিল এবং মহারাজের সাথে ইলিয়াসও ছিল এবং ইলিয়াসের কোলে শিশিও ছিল। এবং মহারাজ তো হঠাৎই দেখতে পায় যে সেখানে একজন মুখে মাস্ক লাগিয়ে খুবই মিস্টিরিয়াসলি বৃষ্টিতে ডান্স করছে, যেটা দেখে মহারাজের খুবই ভালো লাগে এবং মহারাজ তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়। এবং আমরা দেখতে পাই যে সেটা আসলে অন্য কেউ না, সেটা ছিল উপপত্নী ফু। এবার উপপত্নী ফু তো তখনই পা মোচকে পড়ে যাওয়ার নাটক করে এবং মহারাজ তাকে ক্যাচ করে নেয়। এবার শিশি তো তখনই মনে মনে বলে ওঠে যে হ্যাঁ, সব ছেলেই একরকমের হয়, মহিলা দেখলো কিনা তারা একেবারে গলে গেল। আমার বাবা কি বুঝছে না যে উপপত্নী ফু ইচ্ছা করেই এখানে নাচ করার নাটক করছিল, যাতে সে আমার বাবার দৃষ্টি আকর্ষণ করতে পারে। উপপত্নী ফু আসলে চায় নিজের ছেলে জোয়েলকে রাজা বানাতে। এবার শিশির মনের কথা অ্যাডাম তো শুনতে পায় এবং সে সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে ফুকে সরিয়ে দেয়। কিন্তু ফু তো আবারও সিডাকটিভলি মহারাজকে বলে ওঠে যে মহারাজ, আপনি অনেক দিন হয়ে গেল আমার প্রাসাদেই যাননি, আপনি আজকে অন্তত আমার সাথে চলুন। এবার মহারাজ তো তাকে না করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইলিয়াস তখনই বলে যে বাবা, সত্যিই তো তুমি সবসময় এই সমস্ত রাজদরবারে কাজ নিয়ে ব্যস্ত থাকো, তোমারও তো একটুখানি রেস্টের প্রয়োজন আছে, তুমি বরং উপপত্নী ফুয়ের মহলেই যাও। এবং সে মহারাজকে কানে কানে বলে যে বাবা, তুমি কোনো চিন্তা করো না, এটা আমাদের প্ল্যানেরই একটা অংশ। এবার মহারাজ তো উপপত্নী ফুয়ের মহলে যায়, কিন্তু সে আবার শিশিকে কোলে করে নিয়েই গেছিল এবং মহারাজ উপপত্নী ফুয়ের সাথে সেখানে গিয়ে কেবলমাত্র দাবাই খেলছিল। ফু তো বলে ওঠে যে মহারাজ, আপনি কি এখানে শুধু দাবাই খেলতে এসেছেন? না, মানে বলছি যে অনেকক্ষণ তো খেলেছি, আপনার মনে হয় এবার একটু তৃষ্ণা পেয়েছে, এই নিন চা খান। এবং এই বলে সে তো মহারাজের গাইটা ফেলে দেয়। এবার ফু তো তখনই বলে ওঠে যে মহারাজ, এ বাবা, আপনার জামায় চা পড়ে গেল, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এবং এই বলে উপপত্নী ফু মহারাজের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই কেউ রদ্দা মেরে উপপত্নী ফুকে সেখানেই অজ্ঞান করে দেয়। এবার জ্ঞান ফিরলে উপপত্নী ফু দেখে যে সে তো নিজের ঘরেই রয়েছে, কিন্তু তার ঘরে মহারাজের সাথে বিছানায় অন্য কেউ শুয়ে এবং সেটা আর কেউ না, সেটা ছিল আতাও। এবার ফু তো তখনই চেঁচিয়ে ওঠে যে শয়তানি, তোকে আমি এখানে কিসের জন্য এনেছিলাম, আর তুই কি না আমারই স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছিস। এবং সে তো আতাওকে ঠাস করে এক চড় মারে। এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে ও, আজকে যখন এরকম একটা দুর্ঘটনা হয়েই গেছে, তাহলে আজকের পর থেকে আতাওকেও আমি আমার উপপত্নী হিসাবে গ্রহণ করলাম
এবার আমরা দেখতে পাই যে আসলে আতাউয়ের কাছে খবর গেছিল যে জোয়েল তাকে ডেকেছে। ফলে আতাউ একটা ঘরে জোয়েলের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে আসলে অজ্ঞান করা ধূপ দেওয়া ছিল। ফলে আতাউ সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং ইলিয়াস তো তখনই তার বাবাকে বলে যে, বাবা, আমাকে বিশেষ কিছু করতে হবে না, তুমি খালি এই আতাউয়ের সাথে এক বিছানায় শুয়ে পড়ো। এবার মহারাজ তো কিছুতেই এই প্ল্যানে রাজি হচ্ছিল না। কিন্তু ইলিয়াস তাকে জোর জবরদস্তি করে যে, বাবা, এমনটা না করলে আমরা উপপত্নী ফুয়ের আসল রূপটা দেখতে পাবো না, এবং তাকে হাতে নাতে ধরাটা আমাদের খুবই জরুরি। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। এবং এই পুরো প্ল্যানের কিন্তু সবটাই মহারাজ জানতো। এবার মহারাজ তো এই কথা বলে সেখান থেকে চলে যায়। এবং তখনই আমরা আবারও উপপত্নী ফুয়ের অন্য রূপ দেখতে পাই। সে তো আতাউকে তুলে ধরে বলে যে, আতাউ, তোমাকে যে চড় মারলাম তোমার বেশি লাগেনি তো? আসলে মহারাজের সামনে একটু অভিনয় করতে হচ্ছিল। এবার আতাউ তো বলে ওঠে যে, আমি সত্যিই মহারাজের সাথে কিছু করতে চাইনি, আমি তো কেবলমাত্র জুয়েলকেই ভালোবাসি। এবং উপপত্নী ফু তো বলে ওঠে যে, সে নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না, সে আমি জানি। তাছাড়া মহারাজকে সিংহাসন থেকে সরানোর পর আমাদের জুয়েলই রাজা হবে, তুমি কোনো চিন্তা করো না, তখন আমি তোমাকেই রানী বানাবো। এবং এই সব বলে ফু তো আতাউকে আশ্বস্ত করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে রাজমহলে দুজন কর্মচারী কথা বলছিল। এবং তারা তো নিজেদের মধ্যে বলা বলি করছিল যে আতাউ সত্যিই বোকা। আতাউ কি ভাবছে যে ওকে সত্যিই রানী বানানো হবে? জোয়েল আর উপপত্নী ফু আতাউকে রেখে দিয়েছে শুধুমাত্র কাজে লাগানোর জন্য। কাজ ফুরিয়ে গেলে ওরা আতাউকেও ঘ্যাচাং ফু করে দেবে। আর তাছাড়া ওরাই তো ইচ্ছা করে মহারাজের সাথে আতাউয়ের সম্পর্কটা করালো। এবং আতাউ এই সমস্ত কথা শুনতে পায়। এবং আতাউ তো সঙ্গে সঙ্গে উপপত্নী ফুয়ের কাছে ছুটে যায়। কিন্তু আসলে এই দুজন কর্মচারীকে ইলিয়াসই কাজে লাগিয়েছিল, যাতে তারা আতাউ আর উপপত্নী ফু এবং জোয়েলের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে পারে। এবার আতাউ তো সঙ্গে সঙ্গে উপপত্নী ফুয়ের সাথে দেখা করতে যায়। এবং সেখানে সে জোয়েল এবং উপপত্নী ফুয়ের কথা শুনতে পায়। উপপত্নী ফু তো তার ছেলেকে বলছিল যে, এই মেয়েটাকে তো আমি কালকেই খতম করে দিতাম, কিন্তু এখনো ওকে দিয়ে কিছু কাজ করানো যেতে পারে, তাই জন্যই বাঁচিয়ে রেখেছি। এবং জোয়েল তো বলে যে, হ্যাঁ মা, এই মেয়েটাকে দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করিয়ে নিয়েছি, কিছুদিনের মধ্যেই ওকে আমরা শেষ করে দেব। যতই হোক, আমাদের কাজের কোনো প্রমাণ রাখলে তো হবে না। এবং আতাও তো এই কথা শুনতে পেয়ে প্রচন্ড রেগে যায়। আতাও বলে ওঠে যে, তোমরা আমাকে আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলে ভালোবাসার ছলনা করে, আর এখানে এসে আমি জানতে পারছি তোমরা এমনটা করছো। তোমাদের দুজনকে আমি ছাড়বো না। এবং আতাও তখনই তার হাতের যে ব্রেসলেটটা ছিল সেটা বাজাতে শুরু করে। আতাও যেহেতু মিয়াও সম্প্রদায়ের মেয়ে ছিল, তার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা ছিল এবং সে বিষাক্ত পোকামাকড়দের কন্ট্রোল করতে পারত। ফলে তখনই সেখানে শয়ে শয়ে বিষাক্ত স্করপিয়ান এবং বিষাক্ত মাকড়সা চলে আসে এবং তারা উপপত্নী ফু এবং জোয়েলকে ঘিরে ধরে তাদেরকে হত্যা করে। এবং আমরা দেখতে পাই যে আতাও তো তখনই সেই প্রাসাদে আগুন জ্বালিয়ে দেয়। মানে আতাউয়ের সাথে যে এত বড় একটা প্রতারণা হয়েছিল সে সহ্য করতে পারেনি এবং সেই আগুনে সে নিজেও মৃত্যুবরণ করে। ফলে মহারাজের আরও এক শত্রু খতম হয়। এবার আমরা দেখতে পাই যে মহারাজ তো শিশিকে কোলে নিয়ে তার রাজসভার কাজ করছিল এবং মহারাজ তখনই মনে মনে ভাবে যে, যা শিশির জন্য অন্তত এতদিনে আমার সাম্রাজ্যে যা যা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো মেটানো গেছে, এবার অন্তত আমি সুখে শান্তিতে সাম্রাজ্য পরিচালনা করতে পারবো। কিন্তু তখনই আবার এক বিপদ হাজির হয়। একজন কর্মচারী তখনই সেখানে ছুটতে ছুটতে আসে এবং সে জানায় যে ওই যে রাজকুমার জিং, তার মা এবং ভাইকে তো এই সাম্রাজ্যে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ক্যাপিটালের বাইরে হঠাৎ করে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তাদেরকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তার মানে সমস্ত শত্রুদের এখনো খতম করা যায়নি। এবং শিশি তো তখনই মনে মনে ভাবে যে, হ্যাঁ, তার মানে আরো একটা শয়তান আছে যে কিনা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমার না কিছুতেই মনে পড়ছে না সেটা কে। এবার আমরা দেখতে পাই যে জিন তো খুবই চিন্তিত হয়ে পড়েছিল, কারণ তার মা আর ভাইকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো। তাদের হঠাৎ কি বিপদ হলো সেটা নিয়ে তো সে খুবই চিন্তিত ছিল। এবং আমরা দেখতে পাই যে যেখান থেকে তার মা আর ভাই হারিয়ে গেছিল সেখান থেকে জিং একটা শিলমোহর পায় এবং সেই শিলমোহরই জিংকে জানিয়ে দেয় যে তার মা আর ভাইকে কে কিডন্যাপ করেছে। এবং জিং তার সাথে দেখা করতে আসে এবং সেটা আর কেউই না, সেটা ছিল জিংয়ের আপন কাকা ফুসা। আসলে জিংদের সাম্রাজ্য মানে কিনা ইউ প্রদেশ মহারাজা অ্যাডাম তো অলরেডি দখল করে নিয়েছিল এবং তখন থেকেই এই ফুসা ভিতরে ভিতরে ফোন দিয়ে আসছিল যে কিভাবে অ্যাডামকে হারানো যাবে, কিভাবে অ্যাডামের সাম্রাজ্য আবার দখল করা যাবে।
এবং এই ফুসা আসলে কালো জাদু করত এবং সে তো জিংয়ের মা আর ভাইকে বন্দি করে রেখেছিল কারণ সে জিংকে দিয়ে একটা কাজ করাতে চাইছিল। ফুসা বুঝতে পেরেছিল যে শিশি আসলে কোনো সাধারণ বাচ্চা নয়, তার মধ্যে ভগবানের কোনো আশীর্বাদ রয়েছে। তাই জন্য ফুসা জিংকে বলে যে তুমি ওই ছোট বাচ্চাটাকে আমার কাছে এনে দেবে, তার সমস্ত ক্ষমতা শোষণ করে আমি ক্ষমতাশালী হয়ে উঠব। তারপর ইউন সাম্রাজ্য সব সাম্রাজ্য আমার হবে। আর জিং, তুমি যদি এটা করতে না পারো তাহলে তোমার মা আর ভাই কিন্তু খতম হয়ে যাবে। এবার জিং তো তখনই রাজমহলে ফিরে আসে এবং জিং কিন্তু এমন ছেলে ছিল না যে প্রতারণা করবে। তাই জিং মহারাজ অ্যাডামকে সব সত্যিটা খুলে বলে যে আসলে আমার কাকাই এমনটা করছে। এবং শিশি তো তখনই মনে মনে বলে ওঠে যে হ্যাঁ, আসলে ওর কাকাই ওকে পাঠিয়েছে যাতে ও আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। এবার এই কথা শুনে মহারাজ তো বলে ওঠেন যে কি, জিং, তুমি শিশিকে নিয়ে যাবে? এবং তখনই জিং বলে ওঠে যে মানে, এই কথা আপনি কি করে জানলেন? আপনি কি তাহলে শিশির মনের কথা বুঝতে পারেন? এবং মহারাজ বলে ওঠেন যে মানে, তুমিও বুঝতে পারো? এবং তখন তো সকলেই বলে ওঠে যে মানে, আমরা সবাই বুঝতে পারি, কারণ তারা প্রত্যেকেই তো এতদিন ভাবতো যে কেবলমাত্র তারাই বুঝতে পারে। এবং এই পয়েন্টে এসে তারা বুঝতে পারে যে সকলেই শিশির মনের কথা শুনতে পায়। এবার সারা তো তখনই বলে ওঠে যে কিন্তু এবার আমরা কি করব? ও তো শিশির ক্ষতি করার চেষ্টা করছে। এবং অ্যাডাম বলে ওঠে যে ঠিক আছে, আমরা এটাকেই কাজে লাগাবো। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জিং শিশিকে কোলে তুলে নেয় এবং সে শিশিকে নিয়ে যায় তার আঙ্কেল ফুসাওয়ের কাছে। ফুসাও বলে ওঠে যে যাক, এবার আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে। এবং সে তো শিশিকে একটা বেদিতে শুয়ে দেয় এবং সে বলে ওঠে যে এবার আমি এই অলৌকিক বাচ্চার সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার শোষণ করে নেব। এবং সে শিশির ক্ষমতা শোষণ করতে শুরু করে এবং তখনই তো সেখানে মহারাজ অ্যাডাম হাজির হয়। অ্যাডাম বলে ওঠে যে ফুসা, তোমার সাহস হয় কি করে? তুমি আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছো। মহারাজ এখানে তার সমস্ত সৈন্যবাহিনীকে নিয়ে চলে এসেছিল। এবার ফুসা তো তখনই বলে ওঠে যে জিং, তুমি আমাকে ধরিয়ে দিলে। তুমি কিন্তু জানো না যে তোমার মা আর ভাই এখনো আমার কাছে রয়েছে, আর আমি এক্ষুনি এই ছোট বাচ্চাটার ক্ষমতা শোষণ করে তোমাদের সকলকে হারিয়ে দেব। এবং এই বলে ফুসা আবারও শিশির ক্ষমতা শোষণ করতে শুরু করে। কিন্তু তখনই শিশি তার ক্ষমতা কাজে লাগায় এবং সে তো ফুসার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে সেখানেই বজ্রবিদ্যুৎ দিয়ে আঘাত করে গায়েব করে দেয়। এবং শিশির ক্ষমতা তো এতটাই বেশি ছিল যে ফুসা সেসব শোষণ করতেই পারে না এবং সে তো নিজেই পুরো হাওয়ায় মিলিয়ে যায়। অ্যাডাম তো সঙ্গে সঙ্গে শিশিকে কোলে তুলে নেয়। জিং তো তখনই ছুটে পিছনের ঘরে গিয়ে দেখে তার মা আর ভাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে তারা সুস্থই ছিল, কেবলমাত্র তাদের অজ্ঞান করে রাখা ছিল। ফলে জিং ও তার মা এবং ভাইকে ফিরে পায়। শেষ অবধি ইউয়ান সাম্রাজ্যের সমস্ত ভিলেনরা খতম হয়। এবার আমরা এর পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই মহারাজ অ্যাডাম সকলকে ডেকে ঘোষণা করেন যে তার সাম্রাজ্যের পরবর্তী রানী হবে শিশি। মানে তার মৃত্যুর পর পরবর্তী সম্রাজ্ঞী হবে শিশি, কোনো রাজকুমার না। এবং শিশি এই সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। এবার এই কথা শুনে শিশি তো খুব খুশি হয় যে ইয়েস, তার মানে এর পরে আমি সম্রাজ্ঞী হব, আমি এই সাম্রাজ্য শাসন করব। আমি এই পৃথিবীতে এসে অনেক মজা করেছি, এবার সম্রাজ্ঞী হয়ে দারুণ মজা করব। কিন্তু তখনই হঠাৎ আকাশ থেকে বজ্র বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং শিশি যেখান থেকে এসেছিল সেখানেই আবার ফিরে যায়। ইউয়ান সাম্রাজ্যকে রক্ষা করে শিশি আবারও চলে যায় স্বর্গে তার পরীদের দুনিয়ায়। এবং এখানেই আমাদের এই গল্পটা শেষ হয়। তো গল্পের শেষটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। শিশি কি এই দুনিয়ায় থাকলেই বেশি ভালো হতো? আমার তো অন্তত তাই মনে হয়। তোমাদের কি মনে হয় এক্ষুনি কমেন্ট করে দাও। আর গল্পটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, তাহলে কোনো ড্রামা আর মিস হবে না। দেখা হবে পরের ভিডিওতে।